মেহেরাজ রিয়া নামের মেয়েটিকে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে উত্তর আসে। জি স্যার, বলুন। মেহেরাজ দাঁত চেপে একবার এশার পানে তাকায়, তারপর শ্বাস নিয়ে বলে, তোমার সাথে আমার কি কোনো সম্পর্ক আছে যে তুমি আমায় নিজের পিক সেন্ড করলে? রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে, এমন কথা কেন স্যার, আমি তো জাস্ট ফর্মালিটির জন্য দিলাম। মেহেরাজ এশাকে ইশারা করে। এশা শান্তির শ্বাস ফেলে। তার তো প্রেশার হাই হয়ে গিয়েছিল এসব দেখে। মেহেরাজ রাগী গলায় রিয়াকে বলে, পরের বার থেকে যেন এমন ফর্মালিটি আমার সাথে করতে না আসো, নয়তো ব্যাপারটা বড় বিষয়ে চলে যাবে। রিয়া মেয়েটি থতমত খেয়ে বলে, সরি স্যার, আমি আপনাকে অন্যদের মতোই ভেবেছিলাম, কিন্তু আপনি তো আপনার স্ত্রী সন্তানের প্রতি সত্যি সৎ। আমি শুনছি আপনি নাকি 3 সন্তানের বাবা। আমার এটা বিশ্বাস হয়নি, তাই কথা বলার ট্রাই করলাম। রিয়া আর কিছু বলতে পারে না। তার আগে এশা মেহেরাজের থেকে ফোন নিয়ে বলে, হ্যাঁ রে কুত্তি, আমার জামাই 3 সন্তানের বাপ। আর তোর লজ্জা করে না একটা বিবাহিত পুরুষকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করিস? তুই যে স্টাইলে নিজের ছবি দিলি, আমি বউ হয়ে তো জীবনে আমার জামাই কেমন ছবি দেই নাই। রাস্তার মেয়ে তুই, তো তাই তো এমন করলি। মনে রাখিস, এই পুরুষ সব পুরুষের মতো নয়। এই পুরুষ শুধু তার স্ত্রী এশা তালুকদারের। তাই এরপর থেকে যদি দেখি আমার জামাইয়ের সাথে লটর চটর করার চেষ্টা করছিস, তোকে আমি জিন্দা পুঁতে দেব, জিন্দা বলে দিলাম। এই বলেই ফোনটি কেটে দেয়। মেহেরাজ এশার এমন প্রতিক্রিয়া দেখে এশার কোলেই মুখ গুজে শব্দ করে হাসে। হাসতে হাসতে মুখ তুলে এশার থুতনি ধরে বলে, ও, তুমি এত ভালোবাসো আমায়? এশা নিজের থেকে মেহেরাজের হাত সরিয়ে বলে, ভালোবাসা কি জানি না, কিন্তু মনে রাখিও তুমি শুধু আমার, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার হয়েই থাকতে হবে। আমার জিনিসে আমি অন্য কারো নজর পছন্দ করি না। মেহেরাজ ধীরে ধীরে উঠে বসে এশার পাশে। এশার গাল টেনে বলে, বউ, তুমি তো দেখি বাংলা সিনেমা রিনা খানের থেকেও ভয়ঙ্কর। এশা মেহেরাজের দিকে ঘুরে বসে তাকিয়ে বলে, কথা যদি হয় নিজের জিনিসের, তো আমি ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর হতে রাজি আছি। এই বলিয়ে এশা মেহেরাজের গলা জড়িয়ে ধরে। ভেতরটা ধকধক করছিল। এতক্ষণ রাগে নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে হচ্ছিল, কিন্তু এখন শান্তি লাগছে এটা জেনে এই পুরুষ শুধু তার। মেহেরাজ এশাকে শক্ত করে আগলে ধরে। এশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওর কানে কানে বলে, মনে রেখো, আমার জীবনে নারীর আগমন বলতে তুমি, তোমায় বুঝি, তাই সমাপ্তি অবধি আমি তোমায় খুঁজি। এশা মেহেরাজের ঘাড়ে শক্ত করে নিজের হাত পিছিয়ে বলে, আমার জীবনের প্রথম পুরুষ তুমি, তাই আমি যে কোনো মূল্যে তোমার সাথেই থাকবো। যেমন তেমন করে হলেও আমি শুধু তোমার থেকে যাব। মেহেরাজ এশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চিন্তা করো না, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার হয়ে থাকবো। এশা নীরবে শুধু জড়িয়ে ধরে থাকে মেহেরাজকে। সে এই পুরুষকে ভালোবাসুক আর না বাসুক, কিন্তু এই পুরুষ শুধু তার, মানে তার। মেহেরু বসে আছে নুরির পাশে ছাদে। নুরি লজ্জায় লাল নীল সাদা হয়ে যাচ্ছে, আর মেহেরুব তার এই অবস্থা দেখছে। নুরির এই অবস্থা দেখে মেহেরুব হাসতে হাসতে বলে, ওরে আমার টুনির মা, তুই অল্পতেই যদি এভাবে লজ্জায় লাল নীল হয়ে থাকিস, তাহলে আমি আর টুনির বাপ হব না। আজ সবার সামনে মেহেরুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে সে নুরির সাথে বাঁচতে চায়। সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামীকাল তাদের বিয়ে হবে। আগামীকাল বিয়ে। আর কনে বর মিলে ছাদে বসে গল্প করছেন। নুরি বেশ লজ্জিত। মনে মনে ভাবছে মেহেরুব কিভাবে এমন সোজাসাপটা বলেছিল। আমি নুরি ফুলের সাথে বাকি জীবন বাঁচতে চাই, তাই তোমরা তার আয়োজন করো। এটা কিভাবে বলল মেহেরুব এত সহজে? নুরি শুধু এটাই ভাবছে। নুরি মাথা নিচু করে বসে নিজের ওড়না হাত দিয়ে পেঁচাচ্ছে আর লজ্জায় হাসছে। মেহেরুব তার থেকে কিছুটা দূরে সোফায় হেলান দিয়ে বসে নুরির এই অবস্থা দেখছে। মেহেরুব হঠাৎ বলে, ওরে আমার টুনির মা, তুই এত লজ্জা কোথা থেকে নিয়ে আসিস? নুরি মেহেরুবের দিকে নিচু চোখে তাকিয়ে বলে, আপনি আমায় শুধু লজ্জায় ফেলেন মেহরুব ভাই। মেহেরুব আলতো এগিয়ে এসে নুরির রাঙা গালটি আলতো টেনে হেসে বলে, টুনির মা, তোর টুনির বাপ হব আমি, তাই তোকে লজ্জাও দিব আমি। নুরি মেহেরুবের হাত নিজের থেকে সরিয়ে নেয়। তারপর একটু এগিয়ে মেহেরুবের 2 পা নিজের উরুর উপর কোলে রাখে।
মেহেরুবের পায়ের আঙ্গুল ফুটিয়ে দিতে দিতে বলে। মেহরুব ভাই, একটা কথা বলি। মেহেরুব নুরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে। হুম। নুরি বলে, বিয়ের পর আমার পড়াশোনা নিশ্চয়ই আর করা লাগবে না। আমি পড়াশোনা করব না। মেহেরুব রুকুজকে বলে। পড়াশোনার দিকে তো এমনি আন্ডাবতী তুমি, এর মধ্যে বলছো পড়াশোনাই করবে না। নুরি ঘাড় হেলিয়ে মেহেরুবের পায়ে হাত বুলাতে বুলাতে বলে, না, আমি পড়াশোনা করব না, আমার ভালো লাগে না। মেহেরুব শান্ত গলায় বলে। দাওরা তো পাশ কর, আলেম নাই হলি। নুরি মাথা দুলিয়ে বলে, আমি আলেম হব। আলেম হওয়ার পর ওই সব ভার্সিটিতে ভর্তি হতে চাই না। আব্বা বলেছে ভর্তি করবে, তাই আমি আগে থেকে আপনাই বলে রাখলাম। মেহেরুব মুচকি হেসে বলে, পড়াশোনার যে মর্মান্তিক অবস্থা, তোর আলেম হতে যে কয় জন্ম লাগবে সেটাই আমি ভেবে কোল পাচ্ছি না। নুরি মুখ বাঁকিয়ে বলে, নিজে পড়াশোনায় ভালো, তাই এত খোঁটা দিচ্ছেন। কাল থেকে পড়াশোনা ভালো করে শুরু করে দিব, দেখবেন শুধু পড়বো আর পড়বো। মেহেরুব হেসে বলে, কাল তোর বিয়ে। নুরি থতমত খেয়ে বলে, তো কি হয়েছে, কাল রাত থেকে পড়বো, সমস্যা কি? মেহেরুব হেসে উত্তর দেয়। কাল রাতে তোর বা। মেহেরুব আর কিছু না বলে মুখে হাত দিয়ে শব্দ করে হাসে। নুরি মেহেরুবের কথাগুলো বুঝতে পেরে তার পায়ে আলতো চিমটি কাটে। বজ্জাত মেহরুব ভাই। মেহেরুব নুরির কথা শুনে বলে, ওরে নুরিফুল, তুই কবে বুঝবি আমি তোর ভাই না, আমি তোর জামাই। নুরি মেহেরুবের পায়ের পাতার দিকে তাকিয়ে হাত বুলাতে বুলাতে বলে, আপনি আমার মেহরুব ভাই, শুধুমাত্র আমার মেহরুব ভাই। মেহেরুব হেসে বলে, হ্যাঁ, আমি নুরিফুলের মেহরুব ভাই। মেহেরুবের পায়ের টাকনো থেকে লুঙ্গি কিছুটা সরে যায়। এতে নুরির চোখের সামনে স্পষ্ট হয় মেহেরুবের শ্যামবর্ণের পা। নুরি চট করে মেহেরুবের দিকে তাকায় আর বলে, মেহরুব ভাই, আপনার মতো আমার পায়েও লোম আছে। এই বলে নিজের পা সোফায় তুলে আলতো করে পরনের সালোয়ারটি পায়ের টাকনোর উপর তুলে দেখায়। মেহেরুব স্পষ্ট দেখতে পায় নুরির ফর্সা ধবধবে পায়ে কালো লোমগুলো এক ভয়ঙ্কর সুন্দর লাগছে। মেহেরুব নুরিকে বলে, তোর পা আমার পায়ের সাথে রাখতো। নুরি অবাক হয়ে বলে, কি বলেছেন? বেয়াদবি হয়ে যাবে তো। মেহেরুব মুখে হালকা বিরক্তি নিয়ে বলে, ইস, বেয়াদবি হবে কেন? স্বামীর পায়ের সাথে শত নারীর স্ত্রী পা লাগবে, এটাই স্বাভাবিক। তুই রাখতো পা। নুরি মেহেরুবের পায়ের কাছে নিজের পা রাখে। মেহেরুব তাদের দুজনের পায়ের পানে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। কত বেমানান! নুরির ফর্সা পায়ের কাছে তার শ্যাম রঙের পা কত অতুলনীয় লাগছে। মেহেরুব নুরিকে ইশারা করে দেখিয়ে বলে, দেখ, আমাদের রঙের কি পার্থক্য? তুই আমার মতো শ্যাম পুরুষকে ভালোবাসলি কিভাবে? নুরির সাথে সাথে নিজের পা সরিয়ে নিয়ে মেহেরুবের পা আবারও নিজের কোলে নিয়ে বলে, ভালোবাসার রং দিয়ে হয় না, ভালোবাসা মন থেকে হয়। আমি আপনাই মন দিয়ে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এবার আপনি দেখতে কেমন, আপনার চেহারার গঠন, তা নিয়ে আমার আপত্তি নেই। আপনি আমার শ্যামপুরুষ, শুধু আমার, আমি এটাই জানি। মেহেরুব এক দৃষ্টিতে তাকিয়ে তার নুরি ফুলের প্রতিটি কথা মন দিয়ে শুনতে থাকে। নুরি মেহেরুবের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সুন্দর বলে আপনি আমায় পছন্দ করেন না? আমার কি কালো হতে হবে আপনার হতে গেলে? মেহেরুব মুচকি হেসে নিজের পা গুটিয়ে নেয়। অতঃপর নুরির দিকে এগিয়ে এসে নুরির মাথা তার বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুই যেমন আছিস তেমনি আমি তোকে চাই। আমি ভীষণ করে তোকে চাই, তোকে ছাড়া আমার উপায় নেই। নুরি মেহেরুবের বুকে মাথা গুজে বলে, আমরা কেমন নির্লজ্জ দেখুন, বিয়ে কাল আর আজ আমরা একসাথে বসে আছি। মেহেরুব মুচকি হেসে বলে, তুই নির্লজ্জ কি জানি না, কিন্তু আমি নির্লজ্জ। পুরুষ মানুষের আবার লজ্জা কিসের রে? নুরি হেসে উঠে বলে, মেহরুব ভাই, শোনাবেন আমায় একখানা সুন্দর আয়াত কোরআন থেকে? মেহেরুব বলে, আচ্ছা শোন। এ বলে নুরির গায়ে নিজের চাদর জড়িয়ে নেয়। নুরি সোফায় দুই পা তুলে বসে, মেহেরুবের কাঁধে মাথা রাখে। মেহেরুবও দু পা তুলে সোফায় বসে নুরির পিঠে হাত রাখে। অতঃপর তাউস তাসমিয়া পড়ে শুরু করে, দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য, এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য, এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য। লোকেরা যা বলে তা থেকে মুক্ত।
তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। হে মুমিনগণ, তোমরা নিজদের গৃহ ছাড়া অন্য কারোর গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে, এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর। মেহিনুর এসেছে আপন বাড়ি। না, আপন বাড়ি বলছি কেন, এটা তো তার আপন বাড়ি নয়, সে এসেছে নিজের বাপের বাড়ি। আজ মেহেরুপার নুরিফুলের বিয়ে। বড় তালুকদার আর ছোট তালুকদারদের মাঝে যখন এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে, তখন মোস্তফা সাহেব দায়িত্বশীলতার পরিচয় দিতে কার্পণ্য করেননি। তিনি নিজেই গিয়েছিলেন ওদের বাড়িতে দাওয়াত দিতে। ভালো করেই জানতেন ওরা কেউ আসবে না, তবু তিনি গিয়েছিলেন, কারণ কিছু দায়িত্ব রক্তের সম্পর্কের মতো। নিশ্চিত জানলেও যে এর কোনো প্রতিদান নেই, তবু তা পালন করতেই হয়। এহসান সকালে পার্টি অফিসে যাওয়ার আগে মেহিনুরকে নামিয়ে দিয়ে গেছে তার বাপের বাড়িতে, কিন্তু যাওয়ার আগে কড়া গলায় বলে গেছে, রাতে এসে নিয়ে যাব, চুপচাপ চলে আসবে আমার সাথে। মেহিনুর কিছু বলেনি, বরং উল্টো তার গলা জড়িয়ে ধরেছিল। এহসান অবাক হয়েছিল এতে, তার নারী তো এমন করে না, হঠাৎ কেন এমন করলো? মেহিনুর ধীরে ধীরে তার বাহু থেকে সরে এসে ফিসফিসিয়ে বলল, আচ্ছা আর শুনুন, বুকের সেলাইয়ে পানি লাগলে পানি তুলে নেবেন। যদি জোহরের পর বাড়ি এসে গোসল করেন, তো এখন তো আমি থাকবো না, তাই নিজেও নায়ক হয়ে ভেবলাস পেয়ে যাবেন সব। এহসান মুচকি এসে বলেছিল, আর ফজরের পর ফরজ গোসলই করব, তুমি চিন্তা করো না। মেহিনুর এক দীর্ঘশ্বাস ফেলে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে গেল। এহসান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। মেহিনুর গাড়ি থেকে নামতেই এহসানের কপালে রক দপদপ করে ওঠে। এতক্ষণ আপন নারীর সামনে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু তার ভেতর জমে থাকা রাগ এখন আগ্নেয়গিরির লাভার মতো উপচে পড়ছে। রাগের কারণও আছে। এহসান ঠান্ডা হাতে ফোনটা বের করলো, একটা নাম্বারে কল দিল। 2-3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ ফোন ধরলো। এহসানের চোখ লাল হয়ে উঠল, দাঁত চেপে বলল, কিরে কাফিরের বাচ্চা, দিতাম নাকি তোরে উত্তম মধ্যম কয়েকটা? ওপাশ থেকে এক অশ্রাব্য গালি ভেসে এলো, তুই কোন কুত্তার বাচ্চা রে, আমায় এমন হুমকি দিচ্ছিস? এহসান এবার দাঁতে দাঁত চেপে হিসিয়ে উঠল, আমি তোর এহসান বাপ, চিনতে পারছিস আমায়? সেই ব্যক্তি হঠাৎ চুপ করে গেল। কিছুক্ষণ আমতা আমতা করার পর কাপা গলায় বলল, আপনি স্যার, আপনি? এহসান এবার চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল, তারপর নিস্পৃহ কণ্ঠে বলল, শুনলাম তুই নাকি আমার কনস্ট্রাকশন সাইডে গিয়ে মাস্তানি করেছিস। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। এহসান এবার মাটির দিকে তাকিয়ে একদলা থুতু ফেলল, তারপর সরারও নিচু করলো। এত সাহস হয় কি করে তোর? ধরে একটানে ছিঁড়ে দেব নাকি তোকে? ওপাশ থেকে এবার কেবল শ্বাসের শব্দ শোনা গেল। কিছুক্ষণ চুপ থেকে সেই ব্যক্তি অস্পষ্ট কণ্ঠে বলল, আমি জানতাম না ওইটা আপনার জায়গা, এরপর থেকে এমন হবে না স্যার। এহসান এবার এক নিঃশ্বাসে বলল, এরপর থেকে এমন হলে আর নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবি না বলে দিলাম। ঠাস ফোনটা কেটে দিল এক ঝটকায়। এখনো তার শরীর রাগে জ্বলছিল। মেহিনুর মেহেদির কোটা খুলে এক হাতে নুরির হাত ধরে অন্য হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এশাও পাশে বসে নুরির অন্য হাতে মেহেদি দিচ্ছে। এশা একদম হেসে বলে, বোন রে বোন, তুই তো দেখি মির্জাফরের থেকেও ভয়ঙ্কর। মেহিনুর ভ্রুকুচকে বলল, আমি আবার কি মির্জাফরি করলাম? এশা মেহেদি দিতে দিতে বলল, আমার ভাইজানকে মেনে নিয়ে আমার ভাতিজির মা হয়ে যাচ্ছিস, আর একবারও একটু ইঙ্গিত দিলি না। মেহিনুর মুচকি হেসে বলল, না দেইনি, ভেবেছি একেবারে তোর ভাতিজা অথবা ভাতিজিকে দুনিয়াতে এনে তোকে শোনাবো। এশা মুচকি হেসে বলল, তুমি দেখি ময়না, তলে তলে এত কিছু ভেবে রেখেছ। মেহিনুর এশার দিকে তাকিয়ে বলল, তা ম্যাডাম তেরেসা, আপনি কবে আমার ভাইকে বাপ বানাবেন তা একটু বলুন। এশা মেহেদি দিতে দিতে বলল, তোমার ভাই বাপ হওয়ার স্বপ্নই থেকে যাবে। নুরি তাদের কথা শুনে মুখ লাল করে বলল, একটু তো মুখে লাগাম দাও, লজ্জা তো করো। মেহিনুর এক হাতে মেহেদি রেখে নুরির গাল টেনে বলল, লজ্জাপতি লতা পাতা রে, এত লজ্জা পাইও না, আজ তোর বিয়ে, আর বিয়ের পর এত লজ্জা থাকতে হয় না। এশা চমকে গিয়ে বলল, কিরে, তুই এই লজ্জাবতী লতাপাতা কথাটা কোথা থেকে শিখলি? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ভাইয়ের থেকে।
এশা আর নুরি হেসে উঠল। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলল, আপ্পি, আমার গাল তো ছাড়ো। তুমি আর তোমার ভাই আমার গাল খালি কেন টানো? নুরির সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে নিল। কথায় কথায় কি থেকে কি বলে ফেলল। এশা মেহিনুরের দিকে তাকিয়ে বলল, দেখ, এই মেয়ে আমাদের লজ্জা শেখাচ্ছে, আর সে আমার ভাতিজার সাথে ঠিকই তলে তলে পিরিত করে যাচ্ছে। এশার কথা শুনে মেহিনুর হা করে বলল, মারে, অন্তত আর ভাতিজা বলিস না, তুই এখন আমার ভাইয়ের বউ। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলল, আগে তুমি তো ঠিক হও, মা কাকে ডাকছো? ঠিক তখনই বাইরে থেকে মেহেরাজের গলা ভেসে আসে। মেহনুর, এসাকে বল এদিকে আসতে। এশা ডাক শুনে মেহিনুরকে ইশারা করে ফিসফিসিয়ে বলল, বল আমি এখানে নেই। মেহিনুর ভ্রু উঁচু করে বলে, মিথ্যে বলবো কেন? এশা চোখ রাঙিয়ে বলে, উষ্টা খেতে যদি না চাস তো বল আমি এখানে নেই। মেহিনুর চোখ ছোট করে তাকিয়ে গলা বাড়িয়ে বলে ওঠে, ভাইজান এসে এখানে আছে, কিন্তু আমায় না বলতে বলেছে। মেহেরাজ হেসে বলল, ওকে বল চুপচাপ চলে আসতে। আমি ঘরে প্রবেশ করে যদি নিয়ে আসি তবে অবস্থা খারাপ হবে কিন্তু। এশা মেহিনুরের দিকে কটমট করে তাকিয়ে বলে, আসছি। এ বলে উঠে যেতে যেতে বলে, ইবলিশ নি, তোর ইবলিশই আমি ছাড়াবো, দাঁড়া আগে আমি তোর ভাই ইবলিশকে দেখে আসি। এ বলে এশা বেরিয়ে যায়। মেহিনুর আর নুরি মুচকি হাসে। নুরি মেহিনুরের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপ্পি, তুমি সুখে আছো তো? মেহিনুর তৃপ্তির হাসি দিয়ে বলে, হ্যাঁ, আমি খুব সুখে আছি রে, আমার পাপিষ্ঠ পুরুষ আমার সাথে আছে বলে। নুরি মেহিনুরের চোখে ভালোবাসার দীপ্তি দেখে বলে, এত কিছু করার পরও তুমি তাকে এত ভালোবাসো? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসা পাপ কলঙ্ক মানে না রে, ভালোবাসা এমনিতেই হয়ে যায়, তাই ভালোবাসি। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি দোয়া করি তোমাদের ভালোবাসা চিরন্তন হোক। নুরি মুচকি হেসে বলে, আমিও দোয়া করি নুরি ফুল, তুই আমার ভাইয়ের সাথে সুন্দর জীবন শুরু কর। ইনশাআল্লাহ, তবে সুন্দর কিছু সূচনা। মেহিনুর হেসে বলে। মেহেরাজ এশাকে নিয়ে ঘরে প্রবেশ করলো। এশা রাগী চোখে তাকিয়ে বলল, তোমার আমায় না খোঁচালে পেটের ভাত হজম হয় না, তাই না? মেহেরাজ নিজের হাতের প্যাকেট থেকে কিছু একটা বের করতে করতে বলল, হয় না খুঁচালে পেটের ভাত তো দূরের কথা, ঘুম অব্দি হয় না। এ বলে প্যাকেট থেকে একটি সাদা লাল পাড়ের সুতির শাড়ি বের করে এশার সামনে ধরল, সঙ্গে ফুলের গাছরা। এশা এগুলো দেখে বলল, এগুলো কার জন্য? মেহেরাজ শাড়িখানা এশার গায়ে জড়িয়ে দিয়ে বলল, তোমার জন্য। এগুলো পরবে আজ রাতে, আজ থেকে শুরু হবে আমাদের নতুন দিন। এশা শাড়ি দেখতে দেখতে বলল, আমি তো শাড়ি পরতে অত ভালো পারি না। মেহেরাজ হেসে বলল, যেভাবে পারো পরো, আমার জন্য যেমন ইচ্ছে তেমন করেই পড়ো। এশা মুচকি হেসে বলল, আচ্ছা। মেহেরাজ এশার কোমর জড়িয়ে ধরে বলল, খুশি তো প্রিয়? এশা মেহেরাজের বুকে আলতো মাথা রেখে বলল, খুব। নুরিকে লাল একখানা শাড়ি পরানো হয়েছে। শাড়ির পাড়ে সোনালি সূচিকর্ম, আগুনের শিখার উপর মৃদু রোদের ঝলকানি। সেই শাড়ির নরম আঁচল তার কোমল শরীর ছুঁয়ে আছে। সাজসজ্জা খুব বেশি নয়, তবু প্রতিটি ছোঁয়াতেই রাজকীয়তা। চোখে হালকা কাজল, ঠোঁটে নোট রঙের লিপস্টিক, আর গালে একটুখানি ব্লাশ। যেন এক প্রাচীন রাজকুমারীর রূপ ফিরে এসেছে বর্তমানের আলোয়। চুলগুলো খোপা করে সামনের দিকে আনা হয়েছে, যাতে তার মায়াবী মুখা অবয়ব আরও ফুটে ওঠে। হাতে সোনালি চুড়ি, কানে দুল, সব মিলিয়ে এক মোহময় সৌন্দর্যের প্রতিচ্ছবি। নুরিকে সাজিয়ে এশা ও মেহিনুর তাকে নিচে নিয়ে আসে। মেহিনুরের গায়ে শুধু একটি সাদা সাধারণ কামিজ, কোনো অলংকার নেই, কোনো ঝলমলে পোশাকও নয়। পরবে কার জন্য? যার জন্য সাজবে সেই তো নেই, তাহলে সাজবার মানেই বা কি? এশাও পরেছে এক সাধারণ কামিজ, মাথায় সব সময়ের মতোই ঘোমটা। তবে সে জানে মেহেরাজের দেওয়া শাড়িটা সে পরে নেবে রাতেই। চাই মেহেরাজই তাকে সেই প্রথম দেখুক, একান্ত তার জন্যই। ঘরের মাঝখানে টানা হয়েছে সাদা পর্দা। এক পাশে বসে আছে মেহেরুব, অন্য পাশে নুরি। মেহেরুবের পাশে তার বাবা, চাচা, বড় ভাইয়েরা, আর নুরির পাশে তার মা, চাচি, এশা, মেহেনুর আর ছোট ছোট চাচাতো ভাই বোনেরা। তাদের বিয়ে পারিবারিকভাবেই হয়, আলাদা কোনো আত্মীয় থাকেন না এতে। কাজী সাহেব এসে বসলেন মেহেরুবের পাশে। এক ঝলক তাকিয়ে দেখলেন সাদা পর্দার উপারে বসা মেয়েটিকে। মেয়েটি যে আজ থেকে এক নতুন পরিচয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই যেন তার নিঃশব্দ উপস্থিতিতে বলে দিচ্ছে।
তিনি গম্ভীর কণ্ঠে বললেন, নিকাহ বা বিবাহ একটি পবিত্র বন্ধন। এই সম্পর্ক মহান আল্লাহর বিধান অনুযায়ী স্থাপিত হয়। ইসলামী শরিয়াত মোতাবেক আমরা আজ নুরি ও মেহেরাবের বিবাহ সম্পন্ন করতে যাচ্ছি। সবাই নিঃশব্দ, শুধু মৃদু বাতাসের আওয়াজ আর কারো কারো চাপা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এরপর কাজী সাহেব নুরির দিকে তাকিয়ে বললেন, মা, তুমি কি রাজি? মেহেরুবকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাও? ঘর নিস্তব্ধ। নুরির বুকের ধূপপুকানি যেন সমস্ত কক্ষে প্রতিধ্বনিত হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছুক্ষণ থমকে থেকে সে কাঁপা কাঁপা স্বরে বলল, জি, আমি মেনে নিলাম মন থেকে। নুরির কণ্ঠে সেই মৃদু উচ্চারণে ঘরের নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে গেল। সকলেই শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে আছে পর্দার দুই প্রান্তের দিকে। কাজী সাহেব এবার মেহেরুবের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি কি নুরিকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছো? মেহেরুবের চোখে দৃঢ়তা। এক মুহূর্ত বিলম্ব না করেই সে শান্ত অথচ শক্ত স্বরে বলল, আমি আমার অন্তর থেকে তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিলাম। এক পবিত্র বন্ধনের সূচনা হলো। দুই আত্মা এক হয়ে গেল এক চিরস্থায়ী সম্পর্কের বাঁধনে। কাজী সাহেব ঘোষণা করলেন, এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনে বরকত দান করুক। এরপর মোহরানার পরিমাণ ঘোষণা করা হলো। উভয়ের সম্মতি নিশ্চিত করা হলো। সাক্ষীদের সামনে বিবাহের বৈধতা প্রমাণিত হলো। শেষে কাজী সাহেব দাম্পত্য জীবনের গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে ইসলামিক খুতবা পাঠ করলেন এবং নবদম্পতির জন্য দোয়া করলেন। ঘরের চারপাশে এক অন্যরকম আলোড়ন। সকলের মুখে প্রশান্তির হাসি। নুরি আর মেহরুব যদিও তারা এখনো দুই পাশে বসে, কিন্তু আজ থেকে তাদের পথ একসঙ্গে চলার। কাজী চলে গেলে একে একে সবাই উঠে দাঁড়ালেন, কিন্তু মেহেরুবের পক্ষে উঠতে পারা সম্ভব নয়, কারণ তার মন এখনো বসে আছে এক জায়গায়, তার নুরি ফুলের কাছে। শরীরের প্রতিটি রক্তকণা রক্তিম উত্তেজনায় ধুকপুক করছে। বুকের গভীরে এক অজানা শিহরণ খেলে যাচ্ছে। কতদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছে সে। আজ তার নুরি ফুলকে কেমন লাগছে, কেমন দেখাচ্ছে তাকে বউ বেশে। নিজেকে সামলাতে না পেরে বলে ফেলে, পর্দাটা সরালে ভালো হয়। মেহেরাজ সঙ্গে সঙ্গে বাঁকা হাসি দিয়ে বলে, ভাই, এত সহজে আমার বোনকে দেখতে পাবি না, একটু তো অপেক্ষা কর। মেহেনুরও তাল মিলিয়ে বলে, অবশ্যই, আমাদের বোনকে দেখতে হলে টাকা দিতে হবে। মেহেরুব বিস্ময়ের ভান করে বলে, ভাইজান, তুমি আমার কাছ থেকে টাকা নেবে? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে বলে, ছি, আমি তোর বড় ভাই হয়ে তোর থেকে টাকা নেব? মেহনুর নেবে, পরে না হয় ওর থেকে নিজের ভাগটা মেরে দেবো। কি করবো বল, টাকার লোভ সামলাতে পারি না। নুরি পর্দার আড়াল থেকে শুনেছিল সবকিছু। নিজের হাসি চাপতে গিয়েও পারল না। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, যা মেহরুম দেখতে না পেলেও অনুভব করতে পারল। সে দ্রুত পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে মেহনুরের হাতে দিয়ে বলে, এবার তো দেখতে দে। মেহনুর টাকা হাতে নিয়ে গুনতে গুনতে বলে, কম হয়ে গেল না? মেহেরাজ দ্রুত মেহেরুবের কাজ ছেড়ে উঠে বলে, এদিকে দে, তুই গুনতে পারিস না, আমি গুনি। মেহনুর হাসতে হাসতে বলে, থাক, গুনতে হবে না, পরে দেখা যাবে টাকা গোনার আগেই সব তোর পকেটে চলে গেছে। তারপর সে অর্ধেক টাকা রেখে বাকি অর্ধেক পর্দার ওপাশে দিয়ে দিল ঈশার হাতে। নে, তোর জামাইয়ের টাকা, তুই নিয়ে নে। মেহেরাজ কপট অভিমানে বলে, দেখ মেহনুর কি করছে, আমার ভাগ আমার বউকে দিয়ে দিচ্ছে না, এটা ঠিক না। মেহেরুব শুধু হাসলো। মেহেনুর দ্রুত সবাইকে ভাগ দিয়ে সরিয়ে দিল, যেন এখানে আর কেউ না থাকে, শুধু দুজন। ঈশা মেহেরাজের দিকে এগিয়ে এসে ওর হাত টেনে বলে, চলো ঘরে চলো, এখানে তোমার আর থাকার দরকার নেই। মেহেরাজ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি যদি চাও অন্য কিছু, আমি চলে আসবো। ঈশা চটপট করে তার বাহুতে একটা চিমটি কাটলো। তোমার হাতে কেমন ব্যথা লাগে। আরও লাগবে, চলো। মেহেরাজ আর কিছু বলার সুযোগ পেল না, কারণ ঈশা তাকে এক প্রকার টেনেই নিয়ে গেল। মেহেনুর হেসে সরে গেল। এখন চারপাশ নিস্তব্ধ, শুধু দুজন, নুরি আর মেহেরুব। শুধু এক ফোঁটা আবেগ, শুধু এক ঝলক অপেক্ষার উত্তাপ। মেহেরুব ধীরে ধীরে বলল, নুরিফুল, তোকে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। আচ্ছা, কতখানি সুন্দর? আমি নিজেকে সামলাতে পারবো তো? নুরি মুচকি হাসে শুধু। মেহেরুবের বুক কাঁপছে, হাতের তালু ঘামে ভিজে উঠছে। আলতো হাতে সে পর্দাটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে তার চোখে ধাক্কা দিল এক বিস্ময়। তার নুরি ফুল,
সামনের আলোয় বসে আছে তার জন্য সাজা তার বিবিজান। শরীরে জমকালো রঙিন পোশাক, মাথায় ঘোমটা, আর সেই চোখ, সেই লাজুক চোখ। নূরের মাথা নিচু, শুধু এক ঝলক দেখা যাচ্ছে তার কাজল আঁকা চোখের পাতা। মেহেরুপ শ্বাস নিতে ভুলে গেল। বুকের মধ্যে ধক ধক শব্দ হচ্ছে। সে ফিসফিস করে বলল, হুমায়রা, মুখটা তোলো। হুমায়রা কোনো নাম নয়, এক বিশেষ উপাধি। যে নারীর গাল লজ্জায় বা খুশিতে আনার ফলের মতো লাল হয়ে ওঠে তাকেই বলা হয় হুমায়রা। নুরি ধীরে ধীরে মুখ তোলে। তার চোখে লজ্জা, তার ঠোঁটে মৃদু হাসি। মেহেরুপ শ্বাস আটকে গেল। অল্প মেকআপে সে যেন স্বর্গীয় সৌন্দর্যের প্রতিমূর্তি। মনে হচ্ছে জান্নাতের কোনো রহমত তার সামনে বসে আছে। তার চুলের খোপা থেকে টুপটাপ গড়িয়ে পড়ছে বেলি ফুলের গন্ধ, যা মেহেরুপকে ঘোর লাগিয়ে দিচ্ছে। তার গাল হালকা লাল, ঠিক যেন আনার ফল। মেহেরুপ বুকের উপর হাত রেখে অপলক তাকিয়ে বলল, ভাবতেই অবাক লাগে, আজ থেকে এই লজ্জারাঙা মুখটা আমি প্রতিদিন দেখতে পাবো। নুরি মুচকি হেসে মাথা নিচু করে নিল। তার লজ্জা আরো গাঢ় হলো। তার চোখে এক ফোঁটা পানি, শুধু খুশি। মেহেরুপ ধীরে ধীরে হাত বাড়ালো। তার আঙ্গুল ছুঁয়ে গেল নুরির কপাল। নুরি একবার কেঁপে ওঠে। মেহেরুপ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। আজ তার পৃথিবীর সব আলো এক জায়গায় এসে জড়ো হয়েছে। তার নুরি ফুলের দু চোখে। আকাশ ভরে আছে চাঁদের ম্লান আলোয়। হালকা বাতাস বইছে নিস্তব্ধতার ভেতর দিয়ে। মেহনুর চলে যাচ্ছে। এসেছিল অতিথির মতো, বিদায়ও নিচ্ছে অতিথির মতো। এহসান বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষায়। মেহনুরের ফোনে বার্তা পাঠিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব মেহনুর যেন চলে আসে। মেহনুর ধীর পায়ে এগিয়ে আসে। বিদায় নেওয়ার সময় একে একে সবাইকে জড়িয়ে ধরে। বাবা, দুই ভাই, এহসান। সবার উষ্ণ আলিঙ্গনে যেন তার হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কান্না আটকে রাখতে পারে না। চোখের কোণে জমে থাকা জল একে একে গড়িয়ে পড়ে। কিন্তু আফসোস, একটা রাতও এহসান তাকে এখানে থাকতে দেবে না। দাদাজান দাদিজানের কাছ থেকেও বিদায় নিয়ে দরজার চৌখাট মারায়। তার এক হাত মাঝহারুল সাহেবের মুঠোয়, অন্য হাত মেহেরুবের। সামনে পিছনে তার বড় ভাইজানার চাচা। সবাই যেন তাকে একসাথে বিদায় জানাচ্ছে, এক সুরক্ষার বলয়ে রেখে এগিয়ে দিচ্ছে। এহসান গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, গাড়ির গায়ে হেলান দিয়ে। অন্ধকারের মাঝে তার চোখ জোড়া উজ্জ্বল, যেন অপেক্ষায় আছে তার নিজের আকাশের চাঁদের জন্য। মেহেনুরকে আসতে দেখেই তার ক্লান্ত মুখে এক রহস্যময়ী হাসি খেলে যায়। কোথা থেকে যেন এক আকাশ খুশি আর প্রশান্তি ভর করে তার ভেতর। মাঝহারুল সাহেব মেয়েকে এহসানের সামনে এনে দাঁড় করান। গলা ভারী হয়ে আসে, তবু নিজেকে সামলে নেন। হয়তো তোর কাছে আমার মেয়েটা ভালো আছে, তোর কাছে এইটাই অনুরোধ, আমার ফুলকে যত্নে রাখিস। একটু থেমে মেহিনুরের চোখে চোখ রেখে বলেন, ওর মা মারা যাওয়ার পর ওকে আঁকড়ে ধরেই বেঁচে আছি, অথচ আজও আমার কাছে নেই। কণ্ঠের ভারী আবেগ যেন বাতাসে ছড়িয়ে পড়ে। গভীর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলেন, যদি তোর কোনো দিন মনে হয় আমার মেয়ে তোর যোগ্য নয় বা তুই ওকে আর রাখতে পারবি না, তাহলে আমার ফুলকে আমার হাতে ফিরিয়ে দিস, কিন্তু কখনো অযত্ন করিস না। মেহিনুরের বুক ফেটে যাচ্ছে বাবার কথা শুনে। বাবারা কি এমনই হয়? নিজের সর্বস্ব বিলিয়ে দেন সন্তানের জন্য। আর যদি সে হয় মেয়ে, তাহলে তো কথাই নেই। মেয়ের একটু বেশি আদরের হয়, তাই তো সে তার বাবার কাছে ফুলের মতো। আর তার বাবা তাকে রেখেছেনও সেভাবে, একটা ফুটন্ত সুরক্ষিত গোলাপের মতো। মাঝহারুল সাহেব মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এহসানের দিকে তাকিয়ে বলেন, খুব যত্নে বড় করেছি তো, তাই মাঝে মাঝে ভয় হয় আমার যত্নে রাখা আমার মা, আমার প্রাণ কোথাও অযত্নে আছে কিনা। মেহিনুর নিঃশব্দে হাত ছাড়িয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুক ভরে নিতে চায় বাবার স্নেহের উষ্ণতা। মাঝহারুল সাহেব গভীর আদরে মেয়ের মাথায় হাত রাখেন। মেহিনুর নিম্ন গলায় কান্না চেপে বলে, চিন্তা করবেন না, আমায় যত্নেই রেখেছেন। মেহিনুর কিছু মুহূর্ত পর তাকে ছেড়ে মেহেরুবকে জড়িয়ে ধরে আর ফিসফিসিয়ে বলে, আমার নুরি ফুলকে ভালো রেখো। তারপর মেহেরাজের বুকে মাথা রেখে বলে, আমার এশাকে কষ্ট দিও না, আমার এশার যত্ন নিও। সবার উদ্দেশ্যে সালাম দিয়ে এহসানের পাশে এসে দাঁড়ায়। এহসান এতক্ষণ নীরবে সব দেখছিল এবং শুনছিল। এহসান গাড়ির দরজা খুলে মেহেনুরকে গাড়িতে বসিয়ে গাড়ির দরজা লাগাতে লাগাতে সবার দিকে তাকিয়ে বলে, এই নারী আমার প্রাণ, আর নিজের প্রাণকে অযত্নে রাখে না। এ বলেই সালাম দিয়ে অন্যদিকে গিয়ে গাড়ির দরজা খুলে উঠে যায়। এটা যেন এক অমলিন রাতের গল্প।
যেখানে বিদায়ের দুঃখ, ভালোবাসার মিষ্টি অনুভূতি এবং আত্মবিশ্বাস একসঙ্গে মিশে যায়, আর তাদের সম্পর্কের শক্তি যেন আরো দৃঢ় হয়। নুরি বসে আছে বউ সাজানো অবস্থায় মেহেরুবের ঘরে, তাদের বিছানায়। আজ তার স্বপ্ন পূর্ণ হলো। অবশেষে সে তার মেহেরুব ভাইয়ের স্ত্রী হয়েছে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে তার। আজ থেকে সে শুধু তার মেহেরুব ভাইয়ের, তার মেহেরুব ভাই শুধু তার। আজ থেকে সে হাঁটবে তার হাত ধরে জান্নাতের পথে। নুরির ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু বিবেকে দিচ্ছে না। মেহেরুব এসে যদি রাগ করে, ভাবে যদি বউ আমার অপেক্ষা না করে ঘুমিয়ে গেল। কিন্তু সারাদিনের ধকল কম যায়নি, ক্লান্তিও পেয়ে বসেছে। সকাল থেকে একরকম তটস্থ অবস্থায় কেটেছে তার দিনটা। এখন রাত 9টা বাজতে চলল। সে ধীরে ধীরে গায়ে লিয়ে দেয় বিছানায়। চারদিকে ফুল মোড়ানো, মোমো করছে ফুলের ঘ্রাণে সারা ঘর। নুরি চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। এই সুগন্ধ, এই প্রশান্তি ভাষায় বোঝানো সম্ভব নয়। কিছু মুহূর্ত পার হয়। দরজা খুলে প্রবেশ করে মেহেরুব। দরজা খুলেই চোখ সামনে পড়তেই মুগ্ধ হয়ে যায় সে। সাদা বিছানায় শত লাল গোলাপের পাপড়ির মধ্যে শুয়ে আছে তার নুরি ফুল, এলোমেলো অবস্থায়। কিন্তু কি অপার্থিব লাগছে তাকে। মনে হচ্ছে যেন ফুলের রানী ফুলের সমাহারের মধ্যে বিরাজ করছেন। মেহেরুব বুকে 2 হাত গুজে মন ভরা দৃষ্টিতে তার নুরি ফুলকে দেখতে থাকে। মেহেরুব বুঝতে পারে ক্লান্তিতে তার নুরি ফুল এভাবে শুয়ে পড়েছে। মুচকি হেসে ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে। নিঃশব্দে বিছানায় উঠে যায়, আলতো এগিয়ে নুরির মাথায় হাত রাখে। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে তার নুরি ফুল। এত স্নিগ্ধ, এত কোমল লাগছে। ফর্সা গালে, মেকআপে আরো মোহময়ই লাগছে। মেহেরুব আপন বেগমের এমন সৌন্দর্য দেখে চোখ বুঝে কিছু মুহূর্ত রয়। তারপর চোখ খুলে অতি যত্নে নুরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর নুরির চোখ ধীরে ধীরে খুলে যায়। সে বুঝতে পারে পাশে কেউ আছে। ঘুম চোখে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখে পড়ে মেহেরুবকে, যে কিনা তার খুব কাছে। হঠাৎ এতটা নিকটে মেহেরুবকে দেখে নুরি বেশ ঘাবড়ে যায়। ভোরকে গিয়ে দ্রুত উঠে বসতে চায়। তার এমন চমকে ওঠা দেখে মেহেরুব একটু সরে আসে, যেন আর ভয় না পায় সে। কিন্তু ততক্ষণে নুরি হুড়মুড়িয়ে উঠে বসে পড়েছে। আর বসতেই দেখে, ও আল্লাহ, লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। শাড়ি হাঁটু নিচ অব্দি উঠে গেছে, পেটের দিকের পিন খুলে গেছে। নুরি তাড়াহুড়ো করে হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করে। মেহেরুব তার এই অগোছালো লজ্জিত অবস্থা দেখে মিটিমিটি হাসে। মাথা নাড়িয়ে আপন মনে বলে, থাক, আর গোছানোর দরকার নেই। তোর মাহরাম আমি। এর চেয়ে ভয়ঙ্কর অবস্থাতেও তোকে দেখার অধিকার রাখি আমি। নুরি লজ্জায় মাথা নিচু করে নেয়। এই লজ্জা পেতে পেতেই না সে মরে যাবে। তার গাল মুহূর্তেই টকটকে লাল হয়ে ওঠে। মেহেরুব হাত বাড়িয়ে তার গালে আলতো টোকা দিয়ে বলে, ও আমার বেগম, হুমায়রা, আর লজ্জা পেও না। নুরি আরো লাল হয়ে যায়, কিছু বলতে পারছে না। অগোছালো ভাবে মেহেরুবের হাত সরাতে সরাতে ফিসফিস করে বলে, ছাড়ুন মেহেরুব ভাই। নুরির কম্পিত কণ্ঠে হাসি চেপে রাখতে পারে না মেহেরুব। সে নুরির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে হেসে ওঠে, তবে তা তাবাসসুম হাসি। আর ভাবে, এই রাত, এই ফুলের রানী, এই লজ্জা সবই তো তার জন্য। মেহেরুব হাতে ভর দিয়ে শুয়ে যায় বিছানায়। এক হাতে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলেও চোখে মুখে দুষ্টুমি খেলা করছে। আমার নামে কবুল পড়লি, আমার জন্য বউ সাজলি, আর এখন আমাকে ভাই ডাকছিস? বাহ! নুরি ঘাড় ঘুরিয়ে মেহেরুবের দিকে তাকিয়ে নিচু গলায় বলে, তো কি ডাকবো আপনাকে? মেহেরুব তার দিকে এক ঝলক চেয়ে নিয়ে শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে বলে, তুমি আমায় কত কি বলে ডাকতে পারো। তুমি না হয় আমায় টুনির বাপি ডেকো, কিন্তু ভাই ডেকো না। নুরি মেহেরুবের মুখ থেকে তুমি শুনে এক মুহূর্তে হতভম্ব হয়ে যায়। বিস্ময় কাটিয়ে কিছুক্ষণ পর নরম স্বরে বলে, আপনার কাছে একটা অনুরোধ করতে পারি? মেহেরুব রুকুজকে তাকায়। নুরি সংকোচ কাটিয়ে বলে, আমাকে তুমি বলবেন না, তুই বলবেন। তুমি বললে পরপর মনে হয়। মেহেরুব মুচকি হেসে উঠে বসে। আচ্ছা। তারপর কপট গম্ভীর কণ্ঠে বলে, যা তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক ধকল গেছে তোর ওপর। নুরি মাথা নাড়িয়ে আলগোছে বিছানা থেকে নেমে যায়। তার সব কাপড় চোপড় মেহেরুবের আলমারিতে রাখা হয়েছে। সে ধীর পায়ে সেখানে এগিয়ে যায়। মেহেরুব আওয়াজ দিয়ে বলে, তুই বাথরুম যা, আমি বাইরে থেকে কাপড় দিয়ে দেব।
নুরি মাথা নাড়িয়ে বাথরুমে ঢুকে যায়। কিছু মুহূর্ত পার হয়। মেহেরুপ উঠে গিয়ে আলমারি থেকে একটা কালো কুর্তি আর সাদা পায়জামা বের করে। ওড়না নেয় না, ইচ্ছে করেই ওড়না বিছানায় ফেলে রাখে। এগিয়ে গিয়ে বাথরুমের দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে নুরি দরজা খুলে কাপড় নেয়। কিন্তু মেহেরুপ থমকে যায়। নুরি এখনো গোসল করেনি, তার গায়ে এখনো শাড়ি জড়ানো। কিরে, এখনো গোসল করলি না? নুরি আমতা আমতা করে বলে, ওই আপি আর এশা আপু শাড়ির পিন অনেকগুলো, আর এমনভাবে লাগিয়ে দিয়েছে খুলতে পারছি না। মেহেরুপ ভ্রু উঁচু করে বলে, আমি খুলে দেই। নুরি বড় বড় চোখে তাকিয়ে থাকে। কি বলছে এসব, সে কেন করবে? পরক্ষণেই মনে পড়ে মেহেরুপ তো তার স্বামী, সেই তো এসবই করবে। তার চাহনি দেখে মেহেরুপ মুচকি হেসে বলে, এভাবে তাকিয়ে যতক্ষণ থাকবি ততক্ষণে কাজ হয়ে যাবে। নুরি তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। সে পিছন ফিরে বাথরুমে কাপড় রাখার জায়গায় কাপড় রাখে। তারপর সংকোচ নিয়ে মেহেরুপের দিকে ফিরে আসে। মেহেরুপ সংকোচ কাটিয়ে প্রবেশ করে বাথরুমে। নুরি মেহেরুপকে বলে, আপনি শুধু পিঠের দিকের পিনটা খুলে দিন। মেহেরুপ কপট স্বাভাবিক কণ্ঠে বলে, আচ্ছা। কিন্তু এখন তারই হাত পা কাঁপছে, ঘাম পর্যন্ত ছুটে গেছে। এখনো নুরির কাছেও যায়নি, তাও কাঁপছে সে। মন হচ্ছে তুফান চলে এসেছে। এতটা ভয় পাচ্ছে সে নিজেকে সামলে। মেহেরুপ ভাবে, এই ফুল তো তোর আপন ফুল, তাকে ছোঁয়ার অধিকার তোর আছে। শক্ত করে নিজেকে বুঝিয়ে সে কাপা কাপা হাতে শাড়ির পিন খুলতে শুরু করে আর কাপা গলায় বলে, ধরে রাখিস শক্ত করে, না হলে পড়ে যাবে শাড়ি। নুরি এমনিতেই থরথর করে কাঁপছিল। এই কথা শুনে আরো শক্ত করে শাড়ি আঁকড়ে ধরে। মেহেরুপ গভীর স্বরে বলে, নুরি ফুল, এভাবে কাঁপিস না। তোর সাথে খারাপ কিছু করছি না, আমি শুধু সাহায্য করছি তোর। নুরি একটু শান্ত হয়, কিন্তু কেন জানি মেহেরুবের স্পর্শে দাঁত পর্যন্ত কাঁপছে তার। পিন খুলে দিয়ে মেহেরুপ মুহূর্তেও দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে আসে। নিজের হাঁটু পর্যন্ত কাঁপছিল। ঘরে এসে এক গ্লাস পানি ঢকঢক করে গিলে নেয়। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখ বন্ধ করে নেয়। নারীর সৌন্দর্য এত ভয়ঙ্কর হয়, এত ভয়ঙ্কর হয় তা সে জানত না। মাথা নষ্ট করে স্ট্রোক করে নিচ্ছিল সে। নুরি গোসল করে বের হয়। ওড়না নেই, তাই চুলের টাওয়াল খুলে চুল আর শরীর ঢেকে নেয়। বেরিয়ে আসতেই চোখ পড়ে বেসামাল অবস্থায় শুয়ে থাকা মেহেরুবের দিকে। তার পাশে ওড়না পড়ে আছে। সে দ্রুত এগিয়ে গিয়ে ওড়না কাঁধে জড়িয়ে নেয়। তারপর ধীর পায়ে মেহেরুবের পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দেয়। কি হয়েছে, শরীর খারাপ? মেহেরুব চোখ খুলে তাকায়। সামনে সদ্য গোসল করে আসা তার নুরি ফুল, মুখে এখনো পানির ফোঁটা লেগে আছে। অসম্ভব সুন্দর লাগছে তাকে। মেহেরুব স্থির চোখে তাকিয়ে থাকে নিজের নুরি ফুলের পানে। তার হুমায়রার পানে এখনো তার নুরি ফুলের গাল লাল হয়ে আছে, নাকের ডগায় পানির ফোঁটা লেগে আছে। এই কেমন সৌন্দর্যের সাক্ষী সে হলো। মেহেরুব ব্যাকুল গলায় বলে, রোগে ধরেছে আমায়। নুরি অস্থির হয়ে বলে, কিসের রোগে? মেহেরুব মুচকি হেসে বলে, তোর রোগে। নুরি মেহেরুবের মাথায় চাটি মেরে বলে, আপনিও না ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা যান, অজু করে আসুন, নামাজ পড়বেন না নফলের? মেহেরুব উঠে বসতে বসতে বলে, অতঃপর উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। উদ্দেশ্য নিজের আপন নারীকে পাওয়ার আনন্দে রবের দরবারে শুকরিয়া আদায় করা। এদিকে এশার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে মেহেরাজ। এশা এক চোখ বন্ধ করে মুচকি হেসে বলে, বোঝো বোঝো বউকে শাড়ি পরানোর মজা। মেহেরাজ মুখ তুলে এশার দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, বুঝতেছি, তবে যেভাবে পড়াচ্ছি ওভাবে কিন্তু। আর কিছু না বলে মুচকি হেসে ওঠে মেহেরাজ। তার কণ্ঠে একরকম দুষ্ট অভিপ্রায় লুকিয়ে থাকে। এশা চোখ টিপে তাকিয়ে একটা ধমক দিতে গিয়েও চুপ করে যায়। মেহেরাজের হাত এত যত্নে, এত আবেগ নিয়ে তার শাড়ি ঠিক করে দিচ্ছে, এটা মনে হতেই ভেতরটা কেমন যেন মুগ্ধতায় ভরে ওঠে তার। মেহেরাজ শেষবারের মতো শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ালো। তার শ্যামবতীকে আজ ঠিক যেন এক অপ্সরার মতো লাগছে। সাদা লাল পাড়ের শাড়িটায় এত সুন্দর লাগবে সে কল্পনাও করেনি। চোখে হালকা কাজল, নরম ঠোঁটে গোলাপি লিপস্টিক, খোলা চুলে সাদা ফুলের গাছরা। মেহেরাজ স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে যেন নতুন এক এশা দাঁড়িয়ে। ধীরে ধীরে এশার দুই হাত ধরে নিজের বুকে চেপে ঘায়েল গলায় বলে, এই কেমন সৌন্দর্যে ঘেরা গো তুমি শ্যামাবতী। তোমার এই উপচে পড়া রূপে আমি যে মাতোয়ারা।
ঈশা লজ্জায় মাথা নিচু করে ঠোঁট টিপে হেসে ফেলল। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে এক নতুন অনুভূতি। মেহেরাজ ঈশার থুতনি ধরে মুখ আলতো করে তুলে ধরে। ঈশার গালে সেই ছোট্ট টুলের মতো কাটা দাগ, যেটা তাকে সবসময় মুচকি হাসির মতো দেখায়। মেহেরাজ ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে দিল সেখানে। ঈশার শরীর কেঁপে ওঠে, চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে আসে। তার ভেতরটা হঠাৎ করেই নরম মোমের মতো গলে যেতে লাগলো। একটা শিহরণ পুরো শরীর বেয়ে নেমে গেল। ঈশা মেহেরাজের বুকের পাঞ্জাবি শক্ত করে চেপে ধরে, যেন এই মুহূর্তটা আর শেষ না হয়। মেহেরাজ ঈশার কোমরে 2 হাত দিয়ে আরো শক্ত করে আঁকড়ে ধরলো ঈশাকে। তার বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছে ঈশা। কিছু মুহূর্ত পর ঈশাকে কোলে তুলে নিল মেহেরাজ। তারপর এগিয়ে গেল ব্যালকনির দিকে। নরম বাতাসে ঈশার খোলা চুল উড়ছে, চাঁদের আলোয় তার মুখখানা স্বর্ণালী ছটায় দীপ্তি ছড়াচ্ছে। ঈশাকে নামিয়ে দিয়ে পেছন দিক থেকে আঁকড়ে ধরে মেহেরাজ। ঈশার মুখ ঘাড়ে মুখ গুজে বলল, তুমি আমার শখের সুখ পাখি, বুঝলে? তোমাকে আমি ভীষণ ভালোবাসি। ঈশার মুক্ত ঘাড়ে মুখ গুজে বলল। ঈশা লজ্জায় পড়ে যায় বেশ। সে জানে মেহেরাজের ভালোবাসা নিছক কথার ফুলচুরি নয়, এটা সত্যি। ঈশা এক হাত তুলে মেহেরাজের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার প্রিয় মানুষ, প্রিয় পুরুষ। যতই রাগারাগি করি না কেন, যতই গালাগালি করি না কেন, মনে রেখো আমি তোমাকে ভালোবাসি। প্রথম হয়তো তোমাকে মানতে পারিনি, কিন্তু এখন মন থেকে তোমাকে গ্রহণ করলাম, মন থেকে ভালোবেসে। মেহেরাজ ঈশার কানে কানে বলল, বিশ্বাস করো, তোমার গালাগালিও আমি ভালোবাসি, তোমার সবকিছুই আমি ভালোবাসি। তাই তো তুমি আমার প্রিয় নারী। ঈশা হেসে ফেলল। তার হাসি শব্দ এক পবিত্র সঙ্গীতের মতো শোনালো মেহেরাজের কানে। মেহেরাজ একদম কানে কানে ফিসফিসিয়ে বলে, 2-1টা ছোট বাচ্চার বাপ হওয়ার সুযোগ তো দেবে আমায় প্রাণ। ঈশার সাথে সাথেই কনুই দিয়ে খোঁচা মেরে বলল, এই শুরু হয়ে গেছে ইবলিশি। মেহেরাজ হেসে হাত বাড়িয়ে ঈশার কোমর চেপে ধরল, তারপর আবারও কোলে তুলে নিল। ঈশা লজ্জায় মুচকি মুচকি হাসতে শুরু করে। তার ভেতরটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠছে, যেন এক মধুর আতঙ্ক। মেহেরাজ গভীর চোখে তাকিয়ে বলে, আজ বিয়ের মাসের মাথায় বউয়ের লজ্জার মাগফিরাত করার সুযোগ পেলাম। তারপর আকাশের দিকে তাকিয়ে হাত তুলে বলল, আল্লাহ মাবুদ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। ঈশা লজ্জায় কুকড়ে গিয়ে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলল, বেশি কিছু করলে আমি উঠে দৌড় দেবো কিন্তু। মেহেরাজ হাসলো। উঠে বসতে পারলে দৌড় দিও। ঈশা হেসে বলল, মিসওয়াক দিয়ে ওযু করেছো তো? মেহেরাজ ঈশাকে বিছানায় রাখতে রাখতে বলে, সেটা কি করে ভুলিব? তারপর এক হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে বাতিটা নিভিয়ে দিল। ঈশা মেহেরাজের পাঞ্জাবি আঁকড়ে ধরে রাখে। সারা শরীর ভয়ঙ্করভাবে কাঁপছে তার। এক অদ্ভুত সুন্দর অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। মেহেরাজ ঈশার শাড়ির আঁচলটা সরিয়ে নিতে নিতে বলে, বেগম পড়ো, আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিনা শাইতান ওয়া রাজাকাত্তানা। হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। এসাও পড়ে। সিলেটের রাত নেমে এসেছে শহরের বুকে এক মায়াবী পরশ রেখে। মেহনুরকে নিয়ে এহসান বাড়ি যায়নি। তার বেগম সাহেবের ইচ্ছে আজ সিলেট শহর দেখা ঘুরে ঘুরে। জলজলে রাস্তাগুলো নিস্তব্ধ, চারপাশের বাতাসে একটা নরম শীতলতা, কিন্তু মেহনুরের হৃদয়ে এই মুহূর্তে এক উত্তাল ঝড় চলছে। সে শহর দেখা ভুলে গিয়ে চুপচাপ তাকিয়ে আছে তার আপন পুরুষের দিকে। এহসান এক হাতে স্টিয়ারিং ধরে রেখেছে, আর অন্য হাতে মেহনুরকে শক্ত করে নিজের বুকে চেপে রেখেছে। এই উষ্ণতা, এই সুরক্ষা, এই গভীর স্পর্শ কেমন একটা নিরাপদ আশ্রয়ের অনুভূতি এনে দিচ্ছে মেহনুরকে। এহসানের চোখে মুখে এক কঠিন অথচ রহস্যময়ী সৌন্দর্য খেলা করছে। তার তীক্ষ্ণ চেহারায় ছড়িয়ে থাকা চৌম্বকীয় আকর্ষণ মেহনুরের শ্বাসকেও এলোমেলো করে দিচ্ছে। মেহনুর ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গালে আলতো করে ছুঁয়ে দেয়। এহসানের ত্বকের উষ্ণতা যেন ধকধক করে জ্বলছে। এহসান একপাশে তাকিয়ে মুচকি হেসে বলল, এমন করো না, পরে মাঝ রাস্তায় গাড়িতেই বেসামাল হয়ে উঠবো আমি। মেহনুর তড়িঘড়ি করে হাত সরিয়ে নিয়ে হেসে ফেলল। লজ্জায় মুখটা আরো লাল হয়ে ওঠে। তারপর একটু সাহস নিয়ে আবারও এহসানের দাড়িতে আঙ্গুল বুলিয়ে বলে, প্রতিদিন তো আপনি আমাতে বেসামাল হয়ে ওঠেন, আজ না হয় নিজেকে সামলে নিয়েন।
এহসান গভীর চোখে তাকিয়ে মেহনুরের পিঠে হাত বুলিয়ে দিল। তার কণ্ঠে অদ্ভুত মায়া। তোমার দিক দিয়ে আমি আজীবন বেসামাল প্রিয়তমা। মেহনুর চুপ করে যায়। এই মানুষটা তার জন্য কতটা পাগল, তার ভালোবাসার গভীরতা এতটা বেশি। মেহনুরের মনে এক কোণে ভালোবাসার ঢেউ আছড়ে পড়ে। সে ধীরে ধীরে মাথা নামিয়ে এহসানের গলা জড়িয়ে ধরে রাখে। তারপর ফিসফিস করে বলে, একটা প্রশ্ন করি মেহর সাহেব। এহসান আলতো হাসে। তারপর এক হাত দিয়ে মেহনুরের কপালে নাকে একের পর এক ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মেহনুরের সারা শরীরে শিহরণ খেলে যায় এতে। হৃদস্পন্দন দ্রুত হয়ে আসে। শরীরের সমস্ত শক্তি যেন কোথাও হারিয়ে যায়। এহসান মুচকি হেসে বলে, বলুন মেয়র সাহেবের বেগম। মেহনুর এবার দুই হাত দিয়ে আরো শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে। এহসানের মুখের ন্যায় তৃপ্তির দৃষ্টিতে তাকিয়ে বলে, এরে হুনরাইনি। এহসান মেহনুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মেহনুর নিজের কণ্ঠে একরকম আকুতি এনে বলে, আপনি কিভাবে আমায় এত ভালোবাসলেন সেটা বলবেন? এহসান কিছুক্ষণ চুপ রইল। তার দৃষ্টি গভীর হলো। তারপর ধীরে ধীরে সে মেহনুরকে আরো শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরল। তার কণ্ঠে গভীর আবেগ নিয়ে বলে, সে গল্প না হয় অন্যদিন শুনবে কেমন? মেহনুর একটু মলিন হাসে। চোখে অভিমান জমে ওঠে, তবে সে কিছু বলে না। এহসান মাথা নাড়ায়। হাত বাড়িয়ে মেহনুরের চুলে বিলি কাটতে লাগে এক হাত দিয়ে। মেহনুর তার গলা জড়িয়ে আরো কাছে এগিয়ে এলো। তারপর মুখটা লুকিয়ে ফেললো এহসানের বুকে। মেহনুর চোখ দুটো বন্ধ করে নেয়। আপন নিঃশ্বাস মিশে গেল তার আপন পুরুষের হৃদস্পন্দনের সঙ্গে। রাতের বাতাস তাদের চারপাশে গুঞ্জন তুলছে। সিলেটের নিঝুম রাস্তাগুলো যেন সাক্ষী হয়ে রইল এক গভীর নির্বেজাল ভালোবাসার। গোসল সেরে এসে মেহেরাজ দেখে ঈশা এখনো কাত হয়ে নিস্তেজ অবস্থায় শুয়ে আছে বিছানায়। মৃদু হেসে এগিয়ে যায় সে ঈশার দিকে। ঈশার মাথার পাশে বসে, হাত বাড়িয়ে ঈশার চুলে আলতো ছোঁয়া দিয়ে তারপর হালকা ঝুঁকে গলায় নরম সুর এনে বলে, জান উঠো, গোসল করতে হবে। ঈশা অনেক কষ্টে চোখ মেলে ঠোঁট নাড়িয়ে বলল, আমি করব না। মেহেরাজ ঠোঁট কেটে হেসে বলে, এটা ফরজ গোসল, করতে তো হবেই, ওটা তো। এবার ঈশার কণ্ঠে বিরক্তির ছোঁয়া। কে করে উঠবো? পারছি না তো, সরা এখন, পরে উঠবো। মেহেরাজ ঈশার বাহুতে আলতোভাবে হাত রাখলো। ও, গোসল দিলে এগুলো সেরে যাবে, ওঠো। এইবার ঈশা ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। মেহেরাজ দ্রুত ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন আবার কাঁদছো কেন? কি হয়েছে? আমি তো এমন কিছুই করিনি, বলো জান, এমন এমন করছো কেন? ঈশা কান্না চেপে গুমড়ে বলল, কিছু করনি তুমি, তাহলে বলো কেন আমার হাড়গুঁড়ো সব ভেঙে গেল? কেন উঠতে পারছি না আমি? বলে আবার ফুপিয়ে কেঁদে ওঠে সে। ঈশার কান্না শুনে মেহেরাজ অসহায়ের মতো মাথা চুলকে বলল, দেখো বউ, এগুলো স্বাভাবিক, কিন্তু তুমি যদি নিতে না পারো তাতে আমি কি করব বলো তো? ঈশার বাহু ধরে তুলতে গেল সে, কিন্তু ঈশা রেগে গিয়ে চিৎকার করে উঠে বলে, মেহেরাজের বাচ্চা, সারা রাত আমায় অশান্তি দিয়েছিস, এখন যদি আরেকবার অশান্তি দিস তো উষ্টা খাবি। মেহেরাজ মনে মনে হাসলো। চলে এসেছে আমার বেগম তার আসল রূপে। তারপর গম্ভীর ভঙ্গিতে বলল, বউজান, আমার বাচ্চার মা, বিবি যান, বেগম যান, দয়া করে উঠে যান, অন্তত গোসলটা করে দিন, ফজরের আজান হয়ে যাবে। কিন্তু ঈশা উঠে না। আগের মতো বালিশে মুখ চেপে বলল, আমি উঠতে পারছি না, পারলে তো উঠতাম, আর আমি তোমার সাথে জীবনে এমন কিছু করব না, আমার কষ্ট হচ্ছে, মরে যাব আমি। মেহেরাজ হতাশ গলায় বলল, এত অল্পতেই এমন করলে বাকি জীবন কি হবে আমার? বলে এই কাঁথা সহ ঈশাকে কোলে তুলে নিল সে। ঈশা চমকে উঠে বলে, এই নামাও মেহেরাজ। কিন্তু ততক্ষণে সে বাথরুমে পৌঁছে গেছে। মেহেরাজ ঈশাকে বাথটাবে নামিয়ে কানে কানে বলে, ঈশার এমন হাজারো ঘূর্ণিঝড়ে শিকার তোমায় হতে হবে, জান, নিজেকে শক্ত করো। ঈশা আহত চোখে তাকালো মেহেরাজের দিকে। আমি বাড়ি চলে যাব, এসব আমার সহ্য হয় না, তুমি যদি আর কিছু করো আমি তোমার সাথে থাকবো না। মেহেরাজ হেসে বলল, আমি কাপড় এনে দিচ্ছি, গোসল করে নাও, চাইলে আমিও করিয়ে দিতে পারি। হ্যাঁ। ঈশা চোখ কুঁচকে ধমক দিল, 100 হাত দূরে থাকবে, বুঝলে কি বললাম? মেহেরাজ মুচকি হেসে উঠে যেতে যেতে বলল, এখন তো সাইক্লোনের শিকার হলে, বাকি তো রইল ওই হ্যারিকেন, ক্যাটরিনা, আইরা, ক্যালোডেনিয়ান, টাইফুন, আরো কত কিছুর।
নুরিকে বুকে আঁকড়ে ধরে শুয়ে আছে মেহেরুব। জায়নামাজে শান্তিতে তলিয়ে আছে দুজনে আজ। নামাজ পড়ে জায়নামাজেই ঘুমিয়ে গেছে। নূরের ক্লান্ত মুখটা দেখে মেহেরুবের সব ইচ্ছে পানি হয়ে যায়। সে নুরির উপর কোনো কৃতিত্ব ফলাতে চায় না। ভালোবেসে বুকে আঁকড়ে ধরে নিজের নুরি ফুলকে। তার নুরি ফুল তার উষ্ণতা পেয়ে তলিয়ে যায় এক সুন্দর নিদ্রায়। নুরিকে বুকে আঁকড়ে ধরে শুয়ে আছে মেহেরুব। জায়নামাজে শান্তিতে তলিয়ে আছে দুজনে আজ। নামাজ পড়ে জায়নামাজেই ঘুমিয়ে গেছে। নুরির ক্লান্ত মুখটা দেখে মেহেরুবের সব ইচ্ছে পানি হয়ে যায়। সে নুরির উপর কোনো কৃতিত্ব ফলায় না। ভালোবেসে বুকে আঁকড়ে ধরে নিজের নুরি ফুলকে। তার নুরি ফুল তার উষ্ণতা পেয়ে তলিয়ে যায় এক সুন্দর নিদ্রায়। গাড়ির ইঞ্জিন বন্ধ হতেই চারপাশে নিস্তব্ধতা যেন আরো গাঢ় হয়ে ওঠে। পুরনো পরিত্যক্ত এক কলোনি। বাতাস ভারী, যেন এক অনাঘ্রাত মৃত্যুর গন্ধ লুকিয়ে আছে এতে। মেহেনুর অবাক হয়ে চারপাশ দেখছে। নির্জন জায়গা, অথচ কেমন অস্বাভাবিক ঠান্ডা। নিঃশ্বাস নিতেও বুক চেপে আসে। তার গলা শুষ্ক হয়ে উঠল। ভয় আর অজানা আতঙ্ক নিয়ে বলে, এখানে কেন নিয়ে এলেন আমায়? এহসান মুখে এক অদ্ভুত হাসি টেনে বলল, আমায় যখন নিজের পাপিষ্ঠ পুরুষ মানো, তাই তোমায় আমার পাপের এক ক্ষুদ্র অংশ দেখাতে নিয়ে এলাম। তবে আমার কাছে এটা পাপ নয়, সবার কাছে এটা পাপ মনে হয়। মেহিনুরের ভিতর শিরশিরে শীতলতা ছড়িয়ে পড়ে। কি দেখাবে এহসান? তার ভয়ঙ্কর দৃষ্টি বলছে কিছু ভয়াবহ অপেক্ষা করছে। এহসান শক্ত করে মেহিনুরের কবজি চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগলো কলোনির ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই একটা গা ছমছমে অনুভূতি হলো। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা ভাঙা ঘরগুলো, আধ ভাঙা জানালা, কোথাও শেকল দিয়ে আটকানো দরজা। একটা নিঃসঙ্গ অন্ধকার সবকিছুকে আচ্ছন্ন করে রেখেছে। একটা দুটো হলুদ আলো ঝিমিয়ে জ্বলছে, কিন্তু আশেপাশের অন্ধকার সেই আলো গিলে নিচ্ছে। তক্ষুনি একটা নারী কণ্ঠ, তারপর আরো কয়েকটা চিৎকার, মেয়েদের আর্তনাদ, পুরুষের গলা। কেউ যেন প্রাণপণে বাঁচার জন্য ছটফট করছে, কেউ যেন মৃত্যুর মুখে ধুঁকছে। কিন্তু মেয়েদের চিৎকার বেশি, এত তীব্র, এত ভয়ঙ্কর যে মনে হচ্ছে কেউ তাদের টেনে হিঁচড়ে ফেলছে, কেউ তাদের উপর পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। মেহিনুরের কান ঝাঁঝা করে ওঠে, দম আটকে আসছে। সে থরথর করে কাঁপতে কাঁপতে এহসানের হাত চেপে ধরে বলে, এ কোথায় নিয়ে এলেন আমায়? কারা এত চিৎকার করছে? কারা? এহসান হাসলো, ঠান্ডা নির্লিপ্ত এক ভয়ঙ্কর হাসি। চলো একটা জিনিস দেখাই। এহসান একটা পুরনো দরজার সামনে এসে দাঁড়ায়। চিৎকারগুলো আরো কাছ থেকে শোনা যাচ্ছে। দরজাটা ঠেলে খুলে দিল সে। ঝা করে একটা পচা নোংরা ভয়ানক গন্ধ মেহিনুরের নাকে আঘাত করলো। নিকাব ভেদ করেও সেই গন্ধ তার নাকে লেগে গেল। এহসানের একসাথে গলা ভোমরা, পচা রক্ত, নষ্ট মাংস আর জ্বলে যাওয়া চামড়ার মতো এক গন্ধ। মেহিনুর চট করে মুখ ফিরিয়ে নিল। চোখ মুখ কুঁচকে উঠে তাকালো সামনের দিকে। সামনে তাকিয়ে তার চোখ বিস্ফোরিত হলো। তার ভেতরটা এক ঝটকায় উল্টে গেল। ঘরের ভেতর মেহিনুর চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার পেটের ভেতর সবকিছু উল্টে যেতে লাগলো। সে আর সহ্য করতে পারলো না। ধপ করে হাঁটু গেড়ে বসে এক পাশে বমি করে দিল। শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। এত বিশ্রী, এত ভয়ঙ্কর দৃশ্য সে কখনো দেখেনি। এগুলোর থেকে এহসানের কারো কলিজা টেনে বের করা দৃশ্য শতগুণে ভালো। ঘরটা যেন নরকের এক টুকরো অংশ। চারপাশে থমথমে নীরবতা, কিন্তু সে নীরবতার মাঝেও যেন শোনা যাচ্ছে অস্পষ্ট চিৎকার, কান্না, আহাজারি, মৃত্যুর আগের করুণ আর্তনাদ। মেহিনুর থমকে দাঁড়ায়। বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ড হঠাৎ থেমে গেল কিনা বুঝতে পারে না। গলা শুকিয়ে আসে। মেহিনুরের দৃষ্টির সামনে যে দৃশ্য, তার চোখের পাতা ফেলতেও ভয় লাগছে। দেয়ালের দিকে তাকাতেই তার নিঃশ্বাস আটকে যায়। সেখানে ঝুলছে মেয়েদের লাশ। বুকের মাঝখানে বিশাল পেরেক ঠুকে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের। পেরেকগুলো এত মোটা, এত ভয়ানক, মনে হচ্ছে কোনো পিশাচের হাতের অস্ত্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের শরীরে কোনো চামড়া নেই। মেহিনুরের পায়ের নিচ থেকে পৃথিবী সরে যাচ্ছিল। মেহিনুরের চোখ ঘোলাটে হয়ে আসছিল। কিছুক্ষণ কিছুই বুঝতে পারছিল না। তারপর ধীরে ধীরে নিজের দিকে তাকাতেই সে বুঝতে পারে চামড়াগুলো ওখানেই পড়ে আছে। চামড়ার স্তূপ, শরীর থেকে ছিলে নেওয়া মাংস, রক্তে ভিজে চটচটে হয়ে থাকা চামড়াগুলো ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
এক জায়গায় পচা রক্ত থকথকে হয়ে জমাট বেঁধেছে। সেই রক্তের গন্ধে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। একটা অসহ্য গন্ধ, গলে যাওয়া মাংসের গন্ধ, পচা মানুষের শরীরের গন্ধ। মেহিনুর আর ঠিক থাকতে পারছিল না। চারপাশ ধীরে ধীরে দুলতে লাগলো তার চোখে। আরো ভালো করে তাকাতেই বুঝতে পারে ওখানে তরতাজা লাশও আছে, সাথে অনেকদিন আগেরও, যেগুলো শরীরে ইতিমধ্যেই পোকা ধরে গেছে। মেহিনুর মুখে হাত চাপা দেয়। এটা কি স্বপ্ন? না, স্বপ্ন না, এটা বাস্তব। আরো সামনে তাকাতেই তার পা থমকে যায়। মাটিতে কয়েকজন পুরুষের দেহ পড়ে আছে। তাদের শরীরেও চামড়া নেই। কোথাও আধখাওয়া মাংসের দাগ, কোথাও খুলে নেওয়া চামড়া গুটিয়ে রাখা। এই ঘরটাই মানুষ খাওয়া হয়, এই ঘরটাই মৃত্যু নাচে। মেহিনুরের পায়ের নিচের মাটিটা যেন ধসে গেল। কান ঝাঁঝা করতে লাগলো। তার কানে এখনো মানুষের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। চারপাশে সেই বিভীষিকা যখন একে একে তার সামনে খুলতে যাচ্ছে, তখনই একটা প্রচণ্ড ধাক্কা অনুভব করে সে। পৃথিবী যেন পেঁচিয়ে উঠল চারপাশে। তারপর সে মাটিতে একেবারে এলিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই একটা শক্ত হাত তার দেহ টেনে নেয়। চলো এখান থেকে। এহসান সে এক ঝটকায় মেহিনুরকে নিজের বাহুতে তুলে নেয়। তারপর দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তবুও সেই ঘরের ভেতরকার চিৎকার যেন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। এহসান মেহিনুরকে উঠানের একটি বেঞ্চে বসিয়ে দেয়। মেহিনুরের হাত পা বরফ হয়ে গেছে। সে কিছুই বলতে পারছে না। সে শুধু কাঁপছে। একবার, দুইবার, তিনবার তার ঠোঁট শুকিয়ে কাঠ। মেহিনুর কথা বলার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এহসান দ্রুত তার নিকাব খুলে ফেলে। নিকাবেই বমি লেগে গেছে। তারপর নিজের রুমাল বের করে মেহিনুরের মুখ মুছে দেয়। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মেহিনুর পাথরের মতো ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে চারদিকে। তারপর কাপা হাতে সেই ঘরের দিকে আঙ্গুল তুলে ফিসফিস করে বলে, ওগুলো কি? গলা এতটাই কাঁপছে যে শব্দ ঠিক মতো বেরোচ্ছে না। ওগুলো কিন্তু কয়েক সেকেন্ড পরে এসে চিৎকার করে ওঠে। তারপর নিজের সব শক্তি দিয়ে কেঁদে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। কাপা গলায় এহসানের দিকে তাকিয়ে বলে, আর বলতে পারে না। তার মুখ বন্ধ হয়ে আসে, গলা শুকিয়ে কাঠ। তার পুরো শরীর অবশ হয়ে আসছে। তার কানে এখনো সেই ঘরের ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে। সে ঢোক গিলে বলে, আপনি আপনি করেছেন? এহসান মুচকি হাসে, চারদিকে মাথা ঘুরিয়ে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, এগুলো আমি করেছি, আর এগুলো করাই ঠিক। মেহিনুর স্তব্ধ হয়ে যায়। তার ভেতরটা যেন হিম হয়ে গেল। সে যা শুনল এটা কি সত্যি? নিজের কানেই বিশ্বাস হচ্ছে না। এহসান এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে? না, এটা ভুল, এটা স্বপ্ন। কিন্তু না, এই গন্ধ, এই রক্ত, এই লাশ, সব সত্যি। তার চারপাশের পৃথিবী যেন হঠাৎ করেই উল্টে গেছে। মেহিনুর কিছু বলতে পারছে না। তার গলা শুকিয়ে গেছে, কান ঝাঁঝা করছে। এক হৃদয় বিদারক চিৎকার যেন চারিদিক কাঁপিয়ে দিচ্ছে। মেহিনুর উঠে দাঁড়ায়, নিরজ পায়ে সামনে এগোতে থাকে। যেন এই পৃথিবীতে সে নতুন এসেছে। সবকিছু তাকে অচেনা লাগছে। এই দুনিয়া এত ভয়ঙ্কর, এহসান এত ভয়ঙ্কর। সে সামনে এগিয়ে যেতে থাকে। তার কানে সেই চিৎকার আরো জোরে বাজতে থাকে। আরো আরো চোখের সামনে ভেসে ওঠে দুটি ঘর। তার পা থেমে যায়। তারপর সে যা দেখে তা কোনো দুঃস্বপ্নের থেকেও ভয়ানক। ডান পাশের ঘর, কয়েকজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে ঝুলছে একটি ছেলে, জীবন্ত। তার শরীরের চামড়া আস্তে আস্তে ছিলে ফেলা হচ্ছে। রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে। ছেলেটি ভয়ঙ্কর চিৎকার করছে। আরে আল্লাহ, এই চিৎকার কেন থামছে না? মেহিনুর নিজের কান বন্ধ করে ফেলে, কিন্তু তবুও সেই আর্তনাদ যেন মাথার ভেতরে গেঁথে বসে। বাম পাশের ঘর, 3-4টি মেয়ে উল্টো করে ঝুলে আছে। তাদের শরীরে রক কেটে ফেলা হচ্ছে। কয়েকজন নারী সেই চামড়া টেনে তুলছে। একটু টান দিলেই চামড়া উঠে যাচ্ছে। তারপর চাকু দিয়ে কেটে তা ছিঁড়ে ফেলা হচ্ছে। মাংস আর রক্তে ভেসে যাচ্ছে সব। টইটম্বুর হয়ে গেছে পুরো ঘর। মেহিনুরের দৃষ্টির সামনে সব ঝাপসা হয়ে আসে। তার কান্না আটকে যায় গলায়। তার মাথা চক্কর দিচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছে। তারপর মেহিনুর নিজের চোখ দুটো শক্ত করে চেপে ধরে আর নিজের সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠে, আল্লাহ মাবুদ। মেহিনুর দিশেহারা হয়ে যায়। এখান থেকে পালাতে হবে, কিন্তু পা চলছে না, শরীর অসাড় হয়ে আসছে।
সে কি করবে বুঝতে পারছে না, পাগল হয়ে যাবে। মেহনুর ছুটে গিয়ে এহসানের পেছনে লুকিয়ে যায়। তার পুরো শরীর কাঁপছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মেহনুর। মেহনুরের হাত এহসানের কাঁধ আঁকড়ে ধরে, ভেঙে পড়া কণ্ঠে বলে, এগুলো কি? এগুলো কেন হচ্ছে? থামান এগুলো। কিন্তু এহসান, সে এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুরের দিকে। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন এই নরকটাই তার সৃষ্টি এবং সে এতে গর্বিত। এহসান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মেহনুরের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত নিষ্ঠুরতা খেলা করছে। এহসানের কণ্ঠে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের গর্ব লেগে আছে। এগুলো থামবে না প্রিয়তমা, এগুলো চলমান।